হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন এক অভিনেত্রীর সম্পর্কে তোমাদের বলবো, যিনি বাংলা হিন্দি উভয় চলচ্চিত্র জগতে অভিনয় করেছেন এবং তার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেছিলেন। এবং তার অভিনয় দেখে সবাই বসে কাঁদত, প্রত্যেকটা চরিত্র যেন জীবন্ত করে তুলত। তার রূপের মধ্যে মাতৃত্ব লুকিয়ে আছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মলিনা দেবী, যিনি 3 দশক 4 দশক 5 দশক পুরো কয়েক দশক রাজত্ব করেছিলেন এই চলচ্চিত্র জগতে। বন্ধুরা, আজকের পর্বে তার অজানা কিছু তথ্য তোমাদের জানাবো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর অবশ্যই একটা লাইক করে রাখবে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মলিনা দেবী 1916 সালের 7ই মার্চ হাওড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল হরিপদ ঘোষ এবং মা ছিলেন সুশীলা রানী ঘোষ। সাংসারিক অর্থাভাবের জন্যই খুব ছোট বয়সে এই জগতে চলে আসেন। প্রথমে নাটকের জগতে এসেছিলেন যখন তার বয়স 8 বছর। তখন নৃত্যশিল্পী হিসাবে পেশাদারি মঞ্চে যোগদান করেন। মিনার্ভা থিয়েটারে কিন্নরী, মিশর কুমারী প্রভৃতির নাটকে তিনি নাচ করেছিলেন। পরে নাচ দেখে ললিতমোহন গোস্বামীর কাছে গান শিখেছিলেন, অভিনয়ের শিক্ষা নিয়েছিলেন এবং হিন্দি উর্দু ভাষারও শিক্ষা নিয়েছিলেন। পরবর্তী সময়ে রায়চাঁদ বড়ালের ভাই জরু বড়ালের সঙ্গে তার বিয়ে হয়। তিনি নিউ থিয়েটার্সের প্রোডাকশনের কন্ট্রোলার ছিলেন। তাদের 2 কন্যাও ছিল। নিউ থিয়েটার্সের মাইনে করা শিল্পী হিসাবে মলিনা দেবী গোড়াতেই যোগদান করেন। প্রতিষ্ঠানের কর্ণধার বীরেন্দ্র সরকারের তাকে প্রতিষ্ঠার পথে অনেক ধাপ এগিয়ে নিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার বীরেন্দ্রনাথ সরকার তাকে প্রতিষ্ঠার পথে অনেকটা ধাপ এগিয়ে দিয়েছিলেন। সে কথা বহুবার মুক্তকণ্ঠে স্বীকার করেছিলেন স্বয়ং মলিনা দেবী। এরপরেই তার এই ছবি জগতে প্রবেশ ঘটে। মলিনা দেবী অভিনয় আরম্ভ করেন 1930 সালে মুক্তিপ্রাপ্ত ছবি শ্রীকান্ত। তার থেকেই তিনি অভিনয় জগতে পা রাখেন। তারপরে নিউ থিয়েটার্সের প্রযোজনায় নির্মিত চিরকুমার সভা ছবিতে তিনি নির্মলার পাঠ করেন। দীর্ঘদিন নিউ থিয়েটার্সের সাথে যুক্ত ছিলেন। সেখানেই তিনি নাচের অতিরিক্ত তালিম নেন। নিত্যবহুল বেশ কিছু ছবি যেমন মীরাবাই, মহুয়াতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। 1936 সালে তিনি অভিনয় করেন প্রমথেশ বড়ুয়া পরিচালিত গৃহদাহ ছবিতে। 1938 সালে প্রফুল্ল রায়ের অভিজ্ঞান। একই সাথে হিন্দি ছবিতেও অভিনয় করতে থাকেন তিনি। এরপর তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত বরদিদি ছবিতে অভিনয় করে বিপুল সাফল্য লাভ করেন। একই সময়ে তিনি পার্শ্ব চরিত্রেও অভিনয় করেন। রজত জয়ন্তী ছবিতে উল্লেখযোগ্য কাজ করেন পার্শ্ব চরিত্রে অভিনয় করে। 1940 সালে নিউ থিয়েটার্সের বাণিজ্যিক পরিকাঠামো বদলানোর পর তিনি অন্যান্য প্রযোজকের সংস্থার দ্বারা নির্মিত ছবিতে অভিনয় করতে শুরু করেন। পরপর অনেকগুলো ছবিতে তিনি একই ছবি বাংলা হিন্দি সংস্করণে মুখ্য চরিত্রে রূপদান করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রামের সুমতি, বিন্দুর ছেলে। মা অথবা বৌদি রূপে এক গুরু গম্ভীর সিরিয়াস চরিত্রের পাশাপাশি তাকে কমেডির ছবিতেও বা খলনায়িকার ভূমিকাতেও দেখা গিয়েছে। 1953 সালে মুক্তিপ্রাপ্ত কমেডির ছবি 74.5-এ তিনি তুলসী চক্রবর্তীর বিপরীতে অবিস্মরণীয় ভূমিকায় অভিনয় করেন, যা আজও বাংলা চলচ্চিত্র দর্শকের কাছে সমাদৃত। 1955 সালে তিনি রাসমণি ছবিতে মুখ্য চরিত্রে সারা জাগানোর মতন অভিনয় করেছিলেন। তার বিপরীতে গুরুদাস বন্দ্যোপাধ্যায় শ্রী রামকৃষ্ণের পাঠ করেন।
পরবর্তীকালে বহুবার তাকে মঞ্চ ও পর্দায় রানী রাসমণির ভূমিকায় দেখা যায়। সমকালে নিষ্কৃত ছোট বউ, মেজ বউ, অন্নপূর্ণার মন্দির, মহাকবি গিরিশচন্দ্র, নীলাচরের মহাপ্রভু প্রভৃতি ছবিতে তাকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যায়। শেষ জীবনে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে দেবী চৌধুরী রানী, ফুল ঠাকুমা, ফুলেশ্বরী, ময়না। বন্ধুরা, মলিনা দেবী ছায়াছবি তো করতেন, তার পাশাপাশি মঞ্চেও অভিনয় করে চালিয়ে যাচ্ছিলেন। 1943 সালে শিশির ভাদরে শ্রীরঙ্গমে শরৎচন্দ্রের বিপ্রদাস নাটকে বন্দনার চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এরপরেই কালিকা থিয়েটার্সের দ্বারা প্রযোজিত বৈকুণ্ঠের উইল, মেজদিদি, যুগদেবতা নাটকে তিনি অভিনয় করেন। যুগদেবতা নাটকে তিনি রানী রাসমণি ও গুরুদাস বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের ভূমিকায় পাঠ করেন। পরে বিভিন্ন সময়ে মলিনা দেবী রানী রাসমণির ভূমিকায় দেখা যায়। 1951 সালে বিধায়ক ভট্টাচার্য 26শে জানুয়ারি ও 1952 সালে জরু বড়ালের নির্দেশনায় ম্যাক্সিম গোর্খী মা নাটকে তিনি নাম ভূমিকায় ছিলেন। 1975 সালে রঙ্গনা থিয়েটার্সের প্রযোজনায় নটনটি নাটকে তিনি নটি বিনোদিনী মা গঙ্গামণির পাঠ করেন। অবশ্যই রেডিও শিল্পী হিসেবেও তিনি নিয়মিত কাজ করে গেছেন। রাধারানী রেডিও নাটকে রাধারানীর মায়ের ভূমিকায় তাকে শোনা গিয়েছিল। এক সময়ে তার দ্বিতীয় স্বামী গুরুদাস বন্দ্যোপাধ্যায় সাথে যৌথভাবে একটি নাট্য সংস্থা স্থাপন করে ফেলেন, যার নাম দেওয়া হয় এমজি এন্টারপ্রাইজ। ঠাকুর রামকৃষ্ণ রানী রাসমণির নাটক দুটি বহু বছর ধরে তারা মঞ্চস্থ করেছে। নাটকের ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে 1976 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। বন্ধুরা, মলিনা দেবী এমন এক ব্যক্তিত্ব ছিলেন, তিনি অভিনয়টাকে নিজের বাস্তবায়িত করতে সক্ষম ছিলেন। কিন্তু এই উজ্জ্বল নক্ষত্র একদিন বিলীন হয়ে যায়। অর্থাৎ 1977 সালে 23শে আগস্ট মলিনা দেবী আমাদের ছেড়ে পরলোক গমন করেন। মূলত মমতাময়ী চরিত্রে তিনি যে অভিনয় প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন না, সেই শূন্যস্থান আজও পূর্ণ করতে কেউ পারেনি। সেখানেই তার শিল্প জীবনের চরম সার্থকতা তার নিঃসন্দেহে বলা যেতে পারে। তবু তিনি চলে গেছেন, কিন্তু তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে গেছেন, যা দেখলে বোঝা যায় একটা মাতৃসুলভ অভিনয় করতে গেলে তার কতটা ক্ষমতা দরকার। বন্ধুরা, এবার আমরা জেনে নেব মলিনা দেবীর অভিনীত কয়েকটি ছায়াছবির নাম। মলিনা দেবীর অভিনীত কয়েকটি চলচ্চিত্র হল চিরকুমার শোভা, কপালকুণ্ডলা, রাজরানী মীরা, পুরাণ ভগত, দুলালী বিবি, অভাগিন, মঞ্জিল, করোড়পতি, বরদিদি, রজত জয়ন্তী, বাংলার মেয়ে, মাটির ঘর, মানে না মানা, নন্দিতা, রামের সুমতি, শ্রীকান্ত, শেষ নিবেদন, বিদ্যাসাগর, শৃঙ্খল, বৈকুণ্ঠের উইল, 74, 7 নম্বর কয়েদি, নবীন যাত্রা, অন্নপূর্ণা মন্দির, ওরা থাকে ওপারে, মন্ত্রশক্তি, রানী রাসমণি, মহাকবি গিরিশচন্দ্র, একাকী রাত, নীলাচরের মহাপ্রভু, ইন্দ্রনাথ, শ্রীকান্ত ও অন্নদা দিদি, জগৎ দেবতা, 7 পাকে বাঁধা, বীরেশ্বর বিবেকানন্দ, বনপলাশির পদাবলী, দেবী চৌধুরী রানী, ফুলেশ্বরী ও ময়না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।